সারফরাজের মুখপানে অগ্নিদৃষ্টি পলকহীন তাকিয়ে রয়েছে রুদ্ররাজ, যেন তার চোখে নীল শিখাওয়ালা আগুন দিয়ে ঝলসে দিচ্ছে সারফরাজকে। কিন্তু সেই দৃষ্টি উপেক্ষা করে সারফরাজ ডাকলো। অভি। সারপ্রাইজের ডাক পেয়ে হন্তদন্ত করে ভেতরে প্রবেশ করলো অভি। পেছনে লাগেজ সমেত লুইস আর ইয়ং। কৃষ্ণবর্ণের লুইস এবং ব্রিটিশ যুবক ইয়ং বুক ফুলিয়ে সারপ্রাইজের সামনে দাঁড়িয়ে জবাব দিল। বস। সারফরাজ নিজের গাম্ভীর্য বজায় রেখে রুদ্রকে একবার পরখ করে সাফিন হায়দারকে নির্দেশ করে বলে উঠল। গিভ হিম দ্য লাগেজ। সারফরাজের আদেশ পেতেই দুজনে বড় বড় পা ফেলে লাগেজগুলো নিয়ে সাফিন হায়দারের সামনে দাঁড়ালো। চকচকে চোখে লাগেজগুলো রিসিভ করে সাফিন হায়দার বলে উঠল। ওপেন দ্য লাগেজ। বাধ্য অনুগত্যের ন্যায় লাগেজের চেন খুলে মেলে ধরল দুজনেই। অডিটোরিয়ামের ফকফকে আলোয় বাংলাদেশের নতুন চকচকে বান্ডেলগুলো চকচক করে উঠল। বান্ডেলের ভর্তি নোটের সাথে সাথে চকচকে হলো সাফিন হায়দারের চোখ জোড়াও। সে একবার সুদর্শন পুরুষ সারফরাজের আকাশী চোখে নজর মেলালো। সারফরাজ সাফিন হায়দারের মনোভাব বুঝতে পেরে মাথা দোলালো। হাসি ফুটল সাফিন হায়দারের মুখে। পুরো দৃশ্য নজর এড়ালো না রুদ্ররাজের। সে ঠিক বুঝল সাফিন হায়দার সেই কালপিট এবং তার কারসাজিতে নিজের তিল তিল করে গড়ে তোলা ড্রিম প্রপার্টি সারফরাজের হাতের মুঠোয় চলে দিয়েছে। রুদ্র সাফিন হায়দারের মুখপানে তীক্ষ্ণ নজর বোলালো, কিন্তু সাফিন হায়দার নিরুত্তাপ রইল। এই মুহূর্তে রুদ্রকে যেন কোনো মানুষই মনে হচ্ছে না তার কাছে। কিছুক্ষণ আগেই যেই সাফিন হায়দার রুদ্ররাজকে স্যার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছিল, এখন সেই সাফিন হায়দার যেন তুচ্ছ তাচ্ছিল্য করতে ভুলছে না তাকে। গিরগিটের মতো সাফিন হায়দারের রং পাল্টানো দেখে রুদ্র বিড়বিড় করে বলে উঠল। You will die, Shavin Haidar. I will give you a death so brutal you could not even imagine it. নিজের স্বপ্নের পতন দু চোখে সহ্য করতে পারল না রুদ্র। দাঁতে দাঁত পিষে হাত মুঠিবদ্ধ করে সারফরাজকে হিংস্র গলায় বলে উঠল। এর ফল কতটা হৃদয় বিদারক হবে তা তুই স্বপ্নতেই ভাবতে পারবি না সারফরাজ। সেদিন দুটো অপশন খোলা থাকবে তোর সামনে, ডু অর ডাই। আর দাঁড়ালো না রুদ্ররাজ, অনন করে বেরিয়ে এলো। রুদ্ররাজের হুমকিতেই কিছুক্ষণ স্তব্ধ রইল সারফরাজ। এরপর মনে মনে ভাবল, হারানোর মতো কিছু কি আর অবশিষ্ট আছে আমার? ডু অর ডাই অপশন থেকে আমি ডুই বেছে নেব, অ্যান্ড দ্য ফাইনাল চেকমেন্ট উইল বি মাইন। রুদ্ররাজের প্রস্থান নেবার পর মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে সারফরাজের পানে দৌড়ে এলো সাফিন হায়দার। পারলে সারফরাজকে মাথায় তুলে নাচত এই মুহূর্তে সে, কিন্তু এত বড় লম্বা চওড়া মানুষকে এক চুলোয় শূন্যে তোলার তাকাত নেই তার। সারফরাজের সামনে এসে সাফিন হাতে কষলে চোখের ইশারায় বলে উঠল। আমার এনাম। সাফিন হায়দারের লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় হাসল সারফরাজ। এরপর ওয়ালেট থেকে একটা ঠিকানা বের করে ভারী গলায় বলল, আগামী সপ্তাহে এসো, সবকিছুতে ভরিয়ে দেবো। ঘস ঘস করে কোম্পানির শেয়ার সারফরাজের হাতে তুলে দিয়ে সাফিন হায়দার বলে উঠল। কাজটা করতে অনেক কাঠখড় পোয়াতে হয়েছে। যা ডিল হয়েছে তার থেকে দ্বিগুণ এমন চাই আমার। সারফরাজ মাথা ঝাঁকিয়ে প্রত্যুত্তর করল। শিওর। এরপর হাতের কড়কড়ে পেপারগুলোতে নজর বুলিয়ে প্রাপ্তির হাসি হাসল সারফরাজ। অভিরূপে টাকার লাগেজ সাফিন হায়দারকে বুঝিয়ে সারফরাজকে বলে উঠল। ভিড় বাড়ছে, আমাদের যাওয়া উচিত। প্লেটে এক কাপ সম ভাত আর অল্প সবজি ডাল নিয়ে কেবলই রাতের খাবার খেতে বসেছে মায়া। সারফরাজ এসব দিয়ে ভাত খেতে চাচ্ছে না। ছেলেটা আজকাল খাবার নিয়ে বড্ড জ্বালায় থাকে। সারফরাজের সাথে কথা বলতে বলতে ঝটপট হাতে এক লোকমা ভাত মুখে তুলতেই একজন নার্স এসে খবর দিয়ে গেল। তোমার ছেলে এসেছে। যদি রাতের বেলা একটুও চিৎকার চেঁচামেচি করেছো না, তাহলে কিন্তু ইলেকট্রিক শক আর ইঞ্জেকশন দুটোই দেব, ঠিক আছে? নার্সের কথায় মুখের ভাতে পড়ে গেল মায়ার। প্লেটে হাতে ঝেড়ে নিয়ে লোকাবার জায়গা খুঁজতে ব্যস্ত হলো। সাহায্য প্রার্থনার জন্য চারিপাশে সোহানাকে খুঁজলো। সোহানা নেই। আজ দিনে ডিউটি করেছে সে, রাতে আসবে না। তবে উপায়? কে বাঁচাবে তাকে এই রাক্ষসের হাত থেকে? উপায় না পেয়ে বিছানার ওপর কাঁথার নিচে গুটিসুটি মেরে শুয়ে রইল মায়া। কিন্তু কান দৃষ্টি দুই সজাগ রইল। অল্প সময় গড়াতেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল দরজা।
টাইলসে জুতার খসখস আওয়াজ, কেউ হিমশীতল ঠান্ডা ভয়ানক গলায় বলে উঠল। এখানে কেউ যাতে ডিস্টার্ব করতে না আসে। মুখ বন্ধ রাখতে যত টাকা দরকার ততটাই গেলাম, কিন্তু একটুও গড়বড় হলে সেটা আমি মানব না, বুঝছেন? এপাশের ব্যক্তি ভয় মিশ্রিত কণ্ঠে উত্তর করল। আধ ঘন্টা সময় পাবেন, যা করার করুন, বাকিটা আমি সামলে নেব। বলেই প্রস্থান নিল। মায়া পুরো কথাগুলো শুনল, কিন্তু তার অবোধ মস্তিষ্কে কিছুই ঢুকলো না। ধীরে ধীরে পায়ের আওয়াজ ভারী হলো। মায়া স্পষ্ট টের পেল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই ভাতের থালা ঝনঝন শব্দে মেঝেতে ঝংকার তুলে নাচতে লাগলো। অধিক ক্রোধে কেউ ছুঁড়ে মেরেছে তা। মায়া তবুও এক বিন্দুও নড়ল না। সে ঘাপটি মেরেই রইল। মায়ার এহেন আচরণ মনোপুত হলো না উপস্থিত মানুষটার। মুখে কপট হাসি ঝুলিয়ে কাঁটা সমেত মায়ার চুলের মুঠি ধরে তুলে বসালো। ব্যথায় কুঁকিয়ে উঠতে চাইল মায়া, কিন্তু ইলেকট্রিক শক আর ইঞ্জেকশনের ভয়ে ঠোঁট টিপে সহ্য করলো। বিছানা থেকে মায়াকে তুলে ফ্লোরে ছুঁড়ে মারল হৃদয়হীন মানুষটা। মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে দাঁতে আঘাতে ঠোঁট কেটে ফালি হলো মায়ার। অবুঝ মায়া মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। বাবা সারফারাজ, তোর মাকে মেরে ফেললো ওই শয়তানটা, তুই আমায় বাঁচাবি না? বলেই ছোট্ট বাচ্চার ন্যায় কেঁদে ফেলল মায়া। মায়ার কান্নার ক্রোধের পাল্লা তত্তর করে বাড়ল হিংস্র ব্যক্তির। সে হাঁটু মুড়ে মায়ার সামনে বসে শক্ত হাতে মায়ার চিবুক চেপে ধরে হিস হিসি করে বলে উঠল। তোর ছেলে আমার কত বড় ক্ষতি করেছে জানিস? তোর ছেলে আমার স্বপ্ন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। কি ভেবেছে তোর ছেলে আমার সবকিছু কেড়ে নিয়ে চলে যাবে আর আমি বসে বসে আঙুল চুষব? শোন বুড়ি, এই রুদ্ররাজ কখনো কারো কাছে হাঁটতে শেখেনি। শোভান চৌধুরীর নাতি আমি। আমার গায়ে কার রক্ত বলছে জানিস তো নাকি? চাইলে এখনো তোকে মেরে টুকরো টুকরো করে তোর ছেলের কাছে পাঠাতে পারি, কিন্তু নাও, নেভার। এত তাড়াতাড়ি তোকে আমি মারবো না। খেলা যে আরো অনেক বাকি। তোর ছেলের সবকিছু আমি কেড়ে নেব তোকে কবজা করে। তুই যে আমার তরুপের দাস মায়া চৌধুরী। উপস, সরি ফুপুমণি। কথাগুলো বলে কিটকিটে হেসে উঠল রুদ্ররাজ। রুদ্রের ভয়ানক হাসির পাগলা গারদের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে ভয়ানক গা ছমছমে অনুভূতির সৃষ্টি করলো। রুদ্রের হাসিতে মায়া ভয়ে কুঁকড়ে গেল। এরপর করুণ গলায় বলল। আমার ছেলেকে মেরো না, ও ছোট, ব্যথা পাবে আমার ছেলেটা। রুদ্র হাসি থামিয়ে চোয়াল শক্ত করে মায়ার চিবুক আরেকটু শক্ত করে চেপে ধরে উত্তর করলো। ব্যথা দিব বলেই তো এত এত আয়োজন ডিয়ার ফুপুমণি, নয়তো এতগুলো বছর কেন বাঁচিয়ে রেখেছি তোমাদের? রুদ্রের এসব কথায় হিংস্র হয়ে অবুঝ মায়া নিজের হাত দিয়ে চট করে আঘাত করতে চাইল রুদ্রকে। তার মতে রুদ্র পৃথিবীর সবচাইতে বাজে আর পচালক। তাই মায়া সিদ্ধান্ত নিয়েছে রুদ্ররাজকে সে মেরে ফেলবে। কিন্তু মায়ের হাত রুদ্রের শরীর স্পর্শ করার আগেই শক্ত করে চেপে ধরে কট করে মায়ের হাতের কবজি ভেঙে দিল রুদ্র। অসহনীয় ব্যথায় চিৎকার করে উঠল মায়া। প্রশস্ত হাতে মায়ার নাক মুখ চেপে ধরে রুদ্র বাঁকা হেসে বলে উঠল। ডোন্ট সাউন্ড। এখনো তো কিছুই করিনি, এখন এত কান্না? যেদিন একটু একটু করে গায়ের চামড়া ছাড়িয়ে মরিচ লবণ মাখাবো তখন? মায়া সহসায় নীরব কান্নায় রুদ্রের হাত ভিজে গেল। তবুও এক ফোঁটা দরদের সঞ্চার হলো না নির্দয় মনে। ছলছল চোখে ভাঙা কবজি একবার পরখ করল মায়া। ফর্সা শীর্ণ হাতখানা মুহূর্তেই ফুলে লাল হয়ে উঠেছে। নিজের সময় পুড়িয়ে যেতেই উঠে দাঁড়ালো রুদ্র। মায়ার এক বিন্দু শব্দ করল না। সে শক্ত চোখে কেমন তাকে রইল রুদ্রের পানে। এরপর ক্ষিপ্ত গলায় বলল। তোকে অভিশাপ দিলাম আমি, সারফারাজ তোকে কুকুরের মতো মারবে। মৃত্যুর পূর্বে এক ফোঁটা জলের আশায় চিৎকার করে আমার ছেলের পা ধরে কাঁদবি, কিন্তু তার বদলে তোর মুখে উষ্ণ রক্ত ভরে দেবে আমার ছেলে। সেদিন তোর এই অহংকার, জেদ আর হিংস্রতা সব কিছুর পতন ঘটবে, আর তোর এই পতন না দেখা অবধি আমি মরবো না। সাধারণ এক বুদ্ধিহীন পাগল মায়াবী মুখে এত বড় ধৃষ্টতামূলক কথা সহ্য হলো না রুদ্রের। শক্ত এক চর বসিয়ে দিল মায়ার গালের তৎক্ষণাৎ। চরের তোরে মেঝেতে পড়ে জ্ঞান হারালো মায়া। চোখ বন্ধ করার আগে বিড়বিড় করলো। আমাকে এভাবে অসহায় ফেলে তোমরা কোথায় গেলে কর্নেল সাহেব? নিথর মায়াকে পায়ে পিষে মারিয়ে হাতে ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো রুদ্র। গেটে দাঁড়ানো মেন্টাল হসপিটালের ডিরেক্টরকে একটা চেক ছুড়ে দিয়ে বলে উঠল। এমন বসিয়ে নিন,
যত খুশি তত। শুধু মায়া চৌধুরীকে আমার সাথে ক্যালিফোর্নিয়া পাঠানোর ব্যবস্থা করুন। 2-1 দিনের মধ্যেই সকল ফর্মালিটিস পূরণ করে রিলিজের ব্যবস্থা করুন। ডিরেক্টর মাথা কাত করতেই রাতের আধারে মিলিয়ে গেল রুদ্র। তারপরে গন্তব্য কোথায় কে জানে। সারা রাত সারফরাজের সাথে প্রেমালাপ করে খুব দেরিতে ঘুম ভাঙল রূপকথার। সূর্যের তেজি ঝকঝকে কিরণে ঘুম ভাঙতেই চোখ মুখ কুঁচকে ফেলল সে। এরপর কাঁথা মুড়ি দিয়ে গত রাতে ভালোবাসা জড়ানো কথা মনে পড়তেই লজ্জায় বালিশ মুখে গুজে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করল। শেমলেস। হঠাৎ সময় দেখে তাগিতে কাতার ভেতর থেকে হাত বের করে বিছানাময় ফোন খুঁজল। বালিশের তলা থেকে ফোন বের করে সময় পরখ করে চোখ কপালে উঠল রূপকথার। শোয়া ছেড়ে কাঁথা ফেলে সে উঠে বসলো ঝটপট। সময় প্রায় দুপুরের কাছাকাছি। আজ ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, অ্যাটেন্ড না করলে পুরো সপ্তাহের ক্লাস করাই ঘেটে যাবে। ফিজিওলজির কঠিন এক অধ্যায় চলছে। হাতে সময় মাত্র 1 ঘন্টা। এত দ্রুত রেডি হয়ে কলেজে যেতে পারবে কিনা তা রূপকথা জানে না, কিন্তু তাকে যেতে হবে। এদিকে ন্যালির ওপরও চরম রাগ হলো তার। মেয়েটা কি তাকে একবার ডাকতে পারতো না? আর শিউলি, সে বা কোথায়? কেউ কেন আজ ডাকেনি তাকে? বাড়িতে কি মানুষ মরেছে, নাকি বাকি সবাইও তার মতো বেঘরে ঘুমোচ্ছে? মনে নানাবিধ ভেবে ঝটপট ফ্রেশ হয়ে একটা সুতির সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে নিচে নেমে এলো রূপকথা। ড্রয়িং রুমে এসে ন্যালির নাম ধরে ডাকতেই সামনে বসা সুফিয়ান চৌধুরীকে চোখে লাগলো। আকস্মিক সুফিয়ান চৌধুরীকে দেখে উচ্ছ্বাসের বদলে অবাক ভীতি গলায় রূপকথা ডাকলো। পাপা। সুফিয়ান স্বাভাবিক গলায় বলল, আজ শিফট হয়েছি, তোমাকে সারপ্রাইজ দেবো বলে না বলে চলে এলাম, কিন্তু মনে হচ্ছে খুশি হনি বাবাকে দেখে, তাই না? ক্লাস ভুলে রূপকথা ধীর পায়ে এগিয়ে নিচু গলায় বলে উঠল, খুশি হব না কেন? এভাবে কেন বলছো? হুট করে অসময়ে দেখে জাস্ট শকড হয়েছি, আর কিছুই না। কথা বাড়ালো না সুফিয়ান, শুধু কঠিন গলায় বলল, বাসায় চলো, তোমার মা অপেক্ষা করছে, ব্যাগপত্র তোমার ফুফা বিকেলে গিয়ে দিয়ে আসবে। এই বাড়ি ছেড়ে যাবার কথা শুনেই রূপকথার চোখ ছলছল করে উঠল। ওখানে চাইলেও সারপ্রাইজের সাথে প্রতিদিন দেখা করতে পারবে না সে। পুলিশের গার্ড ডিঙে বাংলোর পাঁচিল ডিঙিয়েতে পারবে না সারপ্রাইজ। আর সারপ্রাইজকে না দেখে দম বন্ধ হয়ে মারা যাবে রূপকথা। এই যন্ত্রণায় পরিত্রাণ কিভাবে হবে? তবে ভেতরে ভেতরে যন্ত্রণায় দগ্ধ হয়ে অসহায় চোখে শিউলি, আমজাদ হায়দার সব শেষে ন্যালির পানে নজর স্থির করল রূপকথা। কিন্তু কেউ সেরকমভাবে তাকে আটকালো না। প্রত্যেকের চোখ মুখ থমথমে। রূপকথার ভয়ে আরেক ধাপ বাড়ল এবার। সে বুঝল সারফরাজের বিষয়ে নিশ্চিত তার বাবা কিছু জেনেছে। রূপকথা নিভু গলায় বলল, উপরে আমার ঘর থেকে আমি একটু আসছি বাবা, নেলির সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। হাতের সময় কম রূপকথা, অন্যদিন আলাপ করো, বাসায় চলো। রূপকথা মাথা নিচু করে ঘাড় কাত করে সায় জানিয়ে সুফিয়ান চৌধুরীকে উত্তর করলো, ঠিক আছে চলো। প্রায় 2 ঘন্টা ধরে রূপকথার অপেক্ষায় মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছে সারফরাজ। ভেবেছিল রূপকথাকে সারপ্রাইজ দেবে, কিন্তু কুম্ভকর্ণ মেয়েটা আজ কলেজেই আসেনি। আশেপাশে পাগলি সম্বোধন করা ন্যালি মেয়েটাকেও দেখা যাচ্ছে না। ঠোঁটে একটা সিগারেট জ্বালিয়ে সারফরাজ মনে মনে বলল, আজ আসেনি নাকি? কিন্তু কেন? রাতে তো বলেছিল ইম্পর্টেন্ট ক্লাস আছে। রূপকথাকে না দেখে তার স্থির থাকতে পারল না সারফরাজ। পকেটে হাতড়ে ফোন বের করে ডায়াল করলো রূপকথার নম্বর। রিং বেজে কল কেটে গেল। 1 বার 2 বার 10 বার কল তুলল না রূপকথা। অজানা ভয়, দুশ্চিন্তা, সব শেষে রূপকথার কিছু হলো কিনা সেই চিন্তায় সবকিছু ভুলে আমজাদ হায়দারের বাড়ির অভিমুখে ছুটল সারফরাজ। সচক্ষে দেখা যায় কি হয়েছে রূপকথার। রাস্তার জ্যাম ঠেলে 40 মিনিটের ব্যবধানে আমজাদের প্রকাণ্ড বাড়ির সামনে এসে দাঁড়ালো সারফরাজ। গাড়ি থেকে নামতেই ন্যালিকে চোখে পড়ল। মনে হলে কাউকে বিদায় দেবার জন্য রাস্তা অবধি এসেছিল। পেছন মুড়ে ন্যালি হাঁটা ধরতেই সারফরাজ ডাকলো, শাড়ি সাহেবা। সারফরাজের অদ্ভুত ডাকে কপাল কুঁচকে পেছনে তাকালো ন্যালি। আকস্মিক সারফরাজকে দেখে ভয়ে বুক কেঁপে উঠল তার। সারফরাজকে পাত্তা না দিয়ে ন্যালি আবার প্রস্থান নিতে পা বাড়ল। সারফরাজ বাঁকা হেসে বলে উঠল, যদি পাই না থাকে কি দিয়ে এমন ঢ্যাং ঢ্যাং করে হাঁটবে শাড়ি সাহেবা? সারফরাজের ভয়ানক হুমকিতে পা থেমে গেল ন্যালির।
সারপ্রাইজ এগিয়ে ন্যালির সামনে গিয়ে শোধালো। আমার বাচ্চা জানটা কই? সে ফোন ধরছে না কেন? বুকের ভেতর তীব্র দহন হচ্ছে সাময়িক বিরহে। ন্যালি মাথা নিচু করে ইতস্তত গলায় জবাব দিল। মামা ওকে নিয়ে গেছে ভাইয়া। রূপকথা চলে গেছে শুনে সারফরাজের কেমন শূন্যতা কাজ করলো হৃদয় জুড়ে। কিছুটা কম্পিত গলায় শোধালো। ঠিকানা বলো। ন্যালি নিরুপায় হয়ে বলে উঠল। মেয়েটার বিপদ বাড়াচ্ছেন কেন ভাইয়া? মামা সব জেনে গেছে। আমার কাছে কিছুই ভালো ঠেকছে না, আপনি ফিরে যান। ন্যালির কথায় মুহূর্তেই সারফরাজের কোমল মুখশ্রী শক্ত হয়ে উঠল। কপালে নীল শিরা ফুলে চোখ দুটো শিকারী জন্তুর ন্যায় জ্বলে উঠল। ন্যালি তা খেয়াল করে বেশ ভীত হলো। সারফরাজ ঠান্ডা গলায় জবাব দিল। ফেরার সমস্ত পথ বন্ধ শালি সাহেবা। তোমার মামা চূড়ান্ত ভুল করছেন। আমি বড্ড নির্দয়, শুধুমাত্র রূপকথা ছাড়া সকলের জন্যই আমি পশুতুল্য। মুখোশ পরে থাকতে দাও, আসল রূপ বেরিয়ে এলে কেউ সইতে পারবে না। ইলশিগুড়ি বৃষ্টি আর ঘন কালো মেঘে চারিপাশে কেমন থমথমে। কমিশনারের বাংলোর সামনে সরল চিকন রাস্তার পাশে সোডিয়াম লাইট নিভু নিভু আলো দিচ্ছে। এলোমেলো বাতাসের দাপটে এই বুঝি আলো নিভে গেল। চারিপাশে অসংখ্য ঝিঝি পোকার ঝিঝি ধ্বনি কানে তালা লাগিয়ে দিচ্ছে। ক্রমশ কমে আসছে মানুষের হাঁক ডাক, বাড়ছে বর্ষণের ধারা। বাংলোর সামনে বিশাল এরিয়া নিয়ে ফুলের বাগান আর সবুজ মাঠ। বাগানের একপাশে বসার ব্যবস্থা আছে, চারিপাশে কনস্টেবলদের সতর্ক টহল। ধীরে ধীরে বৃষ্টির ধারা বাড়ল, সেই সাথে নীরব হলো সবকিছু। সুফিয়ান চৌধুরী মুখোমুখি দাঁড়িয়ে আছে সারফরাজ। বৃষ্টিতে তার শরীর ভিজে নিংড়ে নিংড়ে জল গড়াচ্ছে, কিন্তু দৃষ্টি শান্ত, চোয়াল শক্ত, মুখে কোনো ভীতির ছাপ নেই। যা আছে তা কেবল কঠোরতা। সুফিয়ান চৌধুরী গায়ে সাদা পাঞ্জাবি ভিজে শরীর দৃশ্যমান হলো। বুকের গুলির ক্ষতটা পাতলা পাঞ্জাবি ভেদ করে দেখা গেল। তাতে দৃষ্টি তাক করে তড়িতে চোখ সরিয়ে নিল সারফরাজ। এরপর তপ্ত শ্বাস ফেলে সোডিয়াম লাইটের আলোর আধারিতে তাকিয়ে রইল। দুজনেই নীরব। বৃষ্টির ঝরঝরে ধারা উপেক্ষা করে কারোর শ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। সারফরাজ জানে সুফিয়ান কেন তাকে ডেকেছে। এর উত্তর ও সারফরাজের কাছে রয়েছে। প্রশ্ন করা মাত্রই উত্তর দেবে সারফরাজ। নীরবতা ভাঙলেন সুফিয়ান চৌধুরী, অসহায় গলায় শোধালেন। কেড়ে যখন নিবি তখন দিয়েছিলি কেন? সুফিয়ানের অসহায় প্রশ্নে মুখের ওপর চট করে উত্তর দিতে পারল না সারফরাজ। ভেতর থেকে বিবেক বাধা দিল। সারফরাজ সুফিয়ানের দৃষ্টিতে দৃষ্টিও মেলালো না। তার দৃষ্টি এখনো সেই আলো আধারিতে। সুফিয়ান কম্পিত হতাশ মিশ্রিত শ্বাস ফেলে পুনরায় বলে উঠলেন। রূপকথা সুন্দর একটা ভবিষ্যতের জন্যই তো ওকে আমার হাতে তুলে দিয়েছিলি, তাই না? সারফরাজ মাথা ঝাঁকিয়ে জবাব দেয়। নিজের সন্তানের মতো মানুষ করেছি আমি রূপকথাকে। ওর ভালো মন্দ বিচার করার অধিকার আমার আছে নাকি নেই? সারফরাজ এবার মাথা তুলে সুফিয়ানকে দেখল। এরপর খানিক মেপে হাসলো, স্পষ্ট ব্যথাতুর হাসি। সেই হাসিতে সুফিয়ানের প্রতি অবজ্ঞা খসে পড়ল, কিন্তু সুফিয়ান তা গায়ে মাখল না। অদূরে গুড়গুড়ে শব্দে বিদ্যুৎ চমকালো, তাতে সারফরাজের বেদনায় নীল হওয়ার মুখশ্রী পরিষ্কার নজরে এলো। বৃষ্টির ধারায় ফর্সা মানুষটা ফ্যাকাশে হয়ে উঠেছে। সারফরাজ মনে মনে কথা গুছিয়ে নিল, এরপর বলে উঠল। রূপকথার জন্য আমি বিপজ্জনক নই কমিশনার সাহেব। অতগুলো মানুষের প্রাণ সেদিন কেন গেছিল আপনি সবটা জানেন। আমার মানুষ খুনের হাতে করি হয়েছে রূপকথার নিরাপত্তার জন্য। রূপকথার বসবাস আমার হৃদয়ের গহীনে, ওখানে ওকে ক্ষতি পৌঁছানোর দুঃসাহস কারোর নেই। মেয়ের জন্য অহেতুক ভয় পাচ্ছেন আপনি। রূপকথাকে সামান্য ফুলের টোকা দেবার আগেও তাকে আমায় মোকাবেলা করতে হবে, আর আমায় মোকাবেলা করা মানে সাক্ষাৎ মৃত্যুর জন্য জীবন উৎসর্গ করা। সুফিয়ান শক্ত গলায় বললেন। রূপকথার ইচ্ছে বড় ডক্টর হয়ে মানুষের প্রাণ বাঁচানো, আর তোর ইরাদা মানুষের প্রাণ নেয়া। তোরা দুজন তুই মেরুর মানুষ। তুই ভুল পথে হাঁটছিস। মেয়েটা ছোট, তাই ভুল সঠিক গুলিয়ে ফেলছে, কিন্তু তুই তো বুঝতার। প্রেম ভালোবাসায় সকলেই অবুঝ স্যার। এখানে জ্ঞান বুদ্ধি ক্ষমতা কিচ্ছু করতে পারে না। মনের উপর কারো দখলদারি চলে না, চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না। নিজেও তো প্রেম করে বিয়ে করেছেন, তখন এই নীতিবাক্য কাজে দিয়েছিল। শুনেছিলাম আপনার শ্বশুর এখনো আপনাকে মানেননি। আপনি তো পুলিশ, সৎ মানুষ, তাহলে উনি মানলেন না কেন? কারণ প্রেমিকার বাবার চোখে সব প্রেমিকই ফিলেন। আপনি আর আমি একই নৌকার মাঝি।
সারফরাজের খোঁচা মারা কথায় সুফিয়ান চৌধুরী ইচ্ছে হলো নিজের মাথা নিজে ফাটাতে, কিন্তু তা সম্ভব নয়। যেভাবেই হোক সারফরাজকে বুঝিয়ে শুনিয়ে মানাতে হবে, নইলে রূপকথার ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। বাবা হয়ে মেয়ের জীবন এইভাবে আধারে ঢেকে যেতে দিতে পারে না তিনি কিছুতেই। তাই সুফিয়ান সারফরাজের সামনে এগিয়ে খপ করে সারফরাজের হাত চেপে ধরে বলে ওঠে, এই দেখ, তোর বড় হয়ে তোকে হাত ধরে অনুরোধ করছি, আমার মেয়ের পিছু ছেড়ে দে। রূপকথার থেকে অনেক সুন্দর মেয়ে আছে, তাদের বিয়ে কর, প্রেম কর, যা খুশি তাই কর, কিচ্ছু বলবো না, প্রমিস। সারফরাজ কাট গলায় উত্তর দিল, সরি, সম্ভব না। অলরেডি স্ট্যাম্প মারা হয়ে গেছে। তোর পায়ে তুলে মানবি? না। বলে যাস না, তোর প্রাণ আমি বাঁচিয়েছিলাম, নইলে এতদিন জেলে পৌঁছে মরতি। সারফরাজ তার ছিল হেসে শোধায়, সিরিয়াসলি, এমন কোনো জেল এখনো তৈরি হয়নি যেখানে আমাকে আটকে রাখে। আপনি না বাঁচলেও আমি ঠিক বেঁচে যেতাম, কারণ আমাকে থামানোর সাধ্য কারোর নেই। খামোখা আপনি মরতে বসেছিলেন, আর এটা ভাববেন না যে আমি পালানোর জন্য গুলি করেছিলাম আপনাকে। আপনার গুলি খাওয়ার খায়েশ হয়েছিল, তাই সেটা মিটিয়েছিলাম আমি, দ্যাটস ইট। এত বড় নাফরমানি কথা বলতে তোর বুক কাঁপছে না? না, আপাতত আপনার মেয়েকে এক পলক দেখার জন্য প্রাণ ধিকি ধিকি করছে। এই বুঝি মরণ হয়? সামনে থেকে সরুন তো, সারাদিন দেখতে পারিনি, জান কচলাচ্ছে। সারফরাজের প্রেম ঘটিত কথায় সুফিয়ান চৌধুরী চোখ বুজে এলো। সে পরিস্থিতি সামাল দিতে সারফরাজের কাঁধ বুলিয়ে বোঝানোর মতো করে বলে উঠল, তাহলে পাপের পথ থেকে ফিরে আয়, আমি নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দেব। আমার ফেরার সমস্ত পথ বন্ধ কমিশনার সাহেব, আর আমার বিয়েতে আপনার কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি একাই বিয়ে করতে পারবো। এবার সুফিয়ান ক্রুদ্ধ হলেন। এই ছেলে নিজের সিদ্ধান্তে অটল থাকবে তা সুফিয়ান খুব ভালোই বুঝলেন, তাই রাগী গলায় বললেন, রূপকথাকে ঠিক ফেরাবো, দেখিস তুই। সারফরাজ শব্দ করে হেসে বলে উঠল, আমার চাইতে 2 ধাপ উপরে আপনার মেয়ে, পারলে ফিরিয়ে দেখান। আপনি ফেরাতে পারলে আমি কখনোই ওকে ডিস্টার্ব করব না, গড সোয়ার। কিন্তু ফেরাতে না পারলে আমাকেও থামাতে পারবেন না আপনি। বলেই হনহন করে বাংলোর আঙিনায় গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর ডাকলো, এই ফেয়ারি টেল। নিজ কক্ষে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে রূপকথা। সুফিয়ান রূপকথার হাতে ধরে বুঝিয়েছে সারফরাজ ভালো মানুষ নয়, সে রূপকথার জন্য ক্ষতিকারক, কিন্তু রূপকথা তা মানতে নারাজ। সুফিয়ানের কষ্টে রূপকথা নিজেও ব্যথিত হয়েছে। মানুষকে এতটা অসহায় আগে কখনো দেখেনি সে। একদিকে বাবার প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা, অন্যদিকে সারফরাজের প্রতি মনের টান, কোনোটাই অস্বীকার করতে পারে না রূপকথা। রূপকথার এই মুহূর্তে মনে হচ্ছে সে মাঝ সমুদ্রে তলিয়ে যাচ্ছে, কেউ একজন হাত ছেড়ে দিলেই তার নির্ঘাত মৃত্যু। রূপকথার ভাবনার মাঝেই সারফরাজ আবার ডাকলো, রূপকথা। সারফরাজের আকুলতা মিশ্রিত আহ্বান ফেরাতে পারল না রূপকথা। সে দৌড়ে ব্যালকনির দরজা খুলে বেরিয়ে এলো। সামনে সারফরাজ, পেছনে তার বাবা, দুজনেই আকুল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। সারফরাজ গলা বাড়িয়ে বুক চাপড়ে বলল, লাভ ইউ সুইট হার্ট। বুকটা খা খা করছিল, এখন শান্তি পাচ্ছি। গুড নাইট। এরপর সুফিয়ান চৌধুরী পানে তাকিয়ে বলে উঠল, প্রতিদিন এভাবে এসে হানা দেব ভালোবাসার সংজ্ঞা ওড়াতে, চাইলেও আটকাতে পারবেন না, কারণ পাখি আমার। আপনি শুধু দানা পানি ছিটানোর মালিক, আর কিছুই না। উত্তর শোনার অপেক্ষায় দাঁড়ালো না সারফরাজ। হনহন পায়ে অন্ধকারে মিলিয়ে গেল। সুফিয়ান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের অভিমুখে পা বাড়ালেন। রূপকথা চলে যাবার পর থেকে নেলির মনটা ভালো নেই। একাকী কিছুতেই মন বসছে না তার। কলেজেও যেতে ইচ্ছা করে না, তবুও মনটাকে টেনে টুনে ঠিক করে বই খাতা হাতে কলেজে ছুটল নেলি। আমজাদ হায়দার বাসায় নেই, গ্রামের বাড়িতে গেছে। গাড়ির ড্রাইভারও গিয়েছে সাথে। নেলিকে আজ একাই রিক্সা করে যেতে হবে, তাই একটু আগেই বাসা থেকে বের হলো। বাসা থেকে বের হবার আগে আকাশে নজর বোলালো। কোনো মেঘ নেই, ঝলমলে আকাশ, বৃষ্টি আসার চান্স নেই বলেই চলে, তাই ছাতা ছাড়াই বেরিয়ে এলো সে। বাসার গেটের সামনে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করলো, কিন্তু রিক্সাওয়ালা যেন অমাবস্যার চাঁদ, সহসা দেখা দিল না। মিনিট 10 দাঁড়িয়ে থেকে কপাল চোখ কুঁচকে বিরক্তিতে হাঁটা ধরল নেলি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো, তবুও কোনো খালি রিক্সা দেখতে পেল না। এদিকে ঘড়ির কাঁটা লাগামহীন দৌড়ে চলেছে।
ইম্পর্টেন্ট ক্লাস মিস হলে কলেজে গিয়েও কোনো লাভ হবে না। রিক্সা খুঁজতে খুঁজতে হঠাৎই ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। চারপাশে কোনো ছাউনি বা বড় গাছ নেই। ন্যালির মেজাজ যেন তত্তর করে মাঝকাঠি পার করলো। রাগে জিদে চিৎকার করে চোখ বুজে দাঁড়িয়ে রইল রাস্তার মাঝখানে। হঠাৎ কেউ মাথায় ছাতা মেলে ধরল। এক চোখ খুলে সামনে তাকাতেই দুই চোখ বিস্ফোরিত হলো। সামনে হাস্যোজ্জ্বল অভিরূপ দাঁড়ানো। এই বৃষ্টির মধ্যে অভিরূপের সাক্ষাৎ অবাক করলো ন্যালিকে। ন্যালি কিছু প্রশ্ন করার আগেই অভিরূপ বলে উঠল, ক্যাকশিয়ালের বিয়ে দেখতে বের হয়েছ ছাতা ছাড়া? বর্ষাকালের আকাশের কোনো ব্যালেন্স আছে? শ্যামবর্ণে সুটাম দেখি পুরুষের আকর্ষণীয় চোখ মুখে খেই হারিয়ে নিরুত্তাপ তাকিয়ে রইল ন্যালি। বিপরীত মুখে একটা প্রাইভেট কারে আগমন দেখে ন্যালিকে টেনে নিয়ে নিজের একদম কাছে নিয়ে এলো অভি। এরপর কোমর জড়িয়ে উঁচু করে তুলে নিজের গাড়ির পাশে দাঁড় করালো। সব কিছু ন্যালির কাছে স্বপ্ন মনে হলো। সে আনমনেই অভিরূপের গাল টিপে ধরল। অভিরূপ ঠোঁট কামড়ে হেসে উত্তর করলো, ঘুম ভাঙেনি? এটা স্বপ্ন নয় মিস। এভাবে কেউ পুরুষের শ্লীলতাহানি করে? অভিরূপের প্রশ্নে ভরকে গেল ন্যালি। সম্বিত ফিরে পেয়ে নিজেকে একবার পরখ করলো। শরীর প্রায় ভিজে গেছে। ন্যালি মুখ লুকিয়ে লজ্জা ঢাকার চেষ্টা করলো নিজের এমন উদ্ভট বেহুদা আচরণে। এরপর নিভু গলায় বলল, সরি, বুঝতে পারিনি। অভিরূপ ন্যালির লজ্জায় লাল হওয়া ছড়ানো মুখ দেখে প্রসঙ্গ পাল্টে বলল, চলো তোমাকে পৌঁছে দিই। লজ্জায় কাবু হয়ে মাথা নিচু করে সম্মতি জানালো ন্যালি। অভিরূপের ড্রাইভিং সিটের পাশে ন্যালিকে বসতে বলে নিজেও বসে গেল। এরপর টিস্যু এগিয়ে বলে উঠল। মুছে নাও। ন্যালি ঠোঁট টিপে টিস্যু নিয়ে ছোট্ট করে থ্যাঙ্কস জানালো। এরপর চুলের শরীর মুছতে ব্যস্ত হলো। ন্যালিকে একবার গভীরভাবে পরখ করলো অভিরূপ। এই অদ্ভুত বোকা মেয়েটাকে কেন জানি ইদানিং তার বেশি ভালো লাগছে। মনের অজান্তেই গোপনে গোপনে করে চলেছে ফলো। আচ্ছা, এমনটা হবার কারণ কি? তবে কি অভিরূপ প্রেমে পড়ল? সুফিয়ান চৌধুরী পুরনো এক বন্ধুর মেয়ের বিয়ে আজ। ভদ্রলোক নিজে এসে অনুরোধ করে গেছেন পুরো পরিবারকে উপস্থিত হবার জন্য। রূপকথার প্রথমে বাড়ির বাইরে বের করতে গাইগুই করলে সুফিয়ান, কিন্তু পরে কি ভেবে যেন রাজি হলেন। সুফিয়ান জানেন ওই বদমাইশ ছোকরা ঠিকই ওখানে গিয়েও উপস্থিত হবে। মানুষের সামনে শেষমেশ মাথা না কাটা যায়। তাই রূপকথাকে ডেকে কঠিন গলায় বললেন, তোমার ডেঞ্জারাস প্রেমিককে আবার ওখানে ডেকো না। বাবার কথা না মানো, অন্তত বাবার মান সম্মানের উপর দয়া করো। সুফিয়ান চৌধুরীর কথায় রূপকথা মন ভার করে বলে উঠল, সারফরাজ কি গায়ে রক্ত মেখে ঘুরে বেড়ায় পাপা? ওকে দেখলে কি বোঝা যায় ও নির্দয়? সুফিয়ান নাক ফুলে উত্তর করলেন, মুখে মুখে কথা বলো না। এসব শুনে শুনে ভাবছো আরে বা সিনেমার হিরোদের মতো মানুষ মারছে, কিন্তু যেদিন সামনে থেকে ফেস করবে এই দৃশ্য, সেদিন বুঝবে বাবা কেন এমন করে। রূপকথা আর কথা বাড়ল না। সে একটা পার্টি গাউন নিয়ে তৈরি হতে চলে গেল। সন্ধ্যার আগে আগে পরিবার নিয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন সুফিয়ান। আর মনে মনে দোয়া করলেন, শয়তানটার সাথে যেন কিছুতেই দেখা না হয় মাবুদ। মনে মনে যত ধরনের দোয়া দরুদ আছে সব পড়লেন সুফিয়ান। এরপর চোখ বুজে সিটে হেলান দিলেন। 30 মিনিট পর কনস্টেবল রফিক ডেকে বলে উঠল, এসে গেছি স্যার। সুফিয়ান তড়িতে গাড়ি থেকে নেমে মেয়ে আর স্ত্রীর হাত ধরে বাইরে বের করলেন। এরপরে চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ভেতরে প্রবেশ করলেন। চারিপাশে সারপ্রাইজকে না দেখে বেশ শান্তি অনুভব করলেন মনে মনে। মেয়ে যে তার কথা রেখেছে এটা ভেবেই এক প্রকার নিশ্চিত হলেন। বিয়ে কেন্দ্র করে বিশাল বড় আয়োজন করেছে শিল্পপতি আশরাফ মির্জা। একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে কিচ্ছুটি বাদ রাখেননি। রূপকথাকে দেখতে পেয়ে আশরাফ মির্জা দ্রুতপদে এসে মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এরপর একজন ওয়েটার ডেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিতে বললেন। সেন্টারের ভর্তি পরিচিত মানুষজন, আরও কয়েকজন পুরনো হারিয়ে যাওয়া বন্ধুর সাক্ষাৎ পেল সুফিয়ান। দীর্ঘদিন বাদে পরিচিত হারানো বন্ধু পেয়ে মেয়ে স্ত্রী ভুলে আড্ডায় সামিল হয়ে হাস্যরসে মেতে উঠলেন সুফিয়ান চৌধুরী। রেখা নিজেও আশরাফ মির্জা সহধর্মীদের সাথে আলাপে মশগুল হলেন। ওয়েটার জুস এনে রূপকথার সামনে ধরতেই কয়েকটা বাচ্চার দল হুড়মুড়িয়ে করে
ওয়েটারের সাথে ধাক্কা খেলো। অসাবধানতাবশত ওয়েটারের হাত থেকে জুস পড়ল রূপকথার জামায়। ওয়েটার ভীতু ফ্যাকাশে মুখে ক্ষমা প্রার্থনা করতেই রূপকথা তাকে রিল্যাক্স থাকতে বলে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। ওয়াশরুমের সাইডটা ফাঁকা, সব কিছুর আয়োজন বাইরে খোলা এরিয়ায় থাকায় ভেতরে প্রায় ফাঁকা। রূপকথা ওয়াশরুমের বাইরে বেসিন থেকে পানি নিয়ে জামা ক্লিন করতে লাগলো। রূপকথা যখন নিজের ড্রেস ক্লিন করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে কেউ এসে পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক পুরুষালী স্পর্শে ভীতু হয়ে থমকে দাঁড়ালো রূপকথা। কিন্তু যখন পেছনের মানুষটা রূপকথার ঘাড়ে বিড়ালের মতো নাক ঘষল, তখন রূপকথা বুঝতে বাকি রইল না মানুষটাকে। সারফরাজের উষ্ণ স্পর্শে চোখ বুজে সারফরাজের বাহু জড়িয়ে ধরল রূপকথা। রূপকথার কানের মাথায় চুমু এঁকে নেশাক্ত গলায় সারফরাজ বলল, তোমার উত্তাপে মোমের মতো গলতে ইচ্ছে করছে। এত আগুন কেন জ্বালিয়েছো? কথার গহীন মর্মার্থ বুঝল না রূপকথা। নিছক সামান্য প্রেমানুভূতি ভেবে আবেশে উত্তর দিল। বলতে মানা করেছে কে? সারফরাজ দুষ্টু হেসে হাতের বাঁধন আরেকটু শক্ত করে ফিসফিস করে বলল, সইতে পারবে না, কেঁদে কেটে পালাতে চাইবে, আর একটু বড় হও। রূপকথা কপাল কুঁচকে উত্তর করল। ধুর। সারফরাজ রূপকথার লতানো কোমর চেপে ধরে মাদকতা মিশ্রিত গলায় বলে উঠল, নেশা ধরে যাচ্ছে হানি, নিজেকে ধরে রাখা দুষ্কর। ভুলভাল কিছু করে ফেললে সব দোষ তোমার। নিষিদ্ধ ইঙ্গিত অল্প টের পেল রূপকথা। লজ্জায় তার কর্ণদর লাল হয়ে উত্তপ্ত হয়ে উঠল। নিজেকে সারফরাজের বন্ধন থেকে ছাড়ানোর বৃথা প্রয়াস করে বলে উঠল, তোমাকে এখানে ডাকাই আমার ভুল হয়েছে, পচালো। সারফরাজ রূপকথার গালে চুমু এঁকে আহ্লাদি গলায় বলে উঠল, তোমার আগে ইনভিটেশন পেয়েছি আমি ডার্লিং। অভিরূপের মামাতো বোনের বিয়ে এটা। সারফরাজের আদরে রূপকথা ঘুমিয়ে পড়তে ইচ্ছে হলো এই মুহূর্তে। ঘুম ধরা নেশালো চোখে আয়নায় সারফরাজকে একবার দেখল সে। নিঃসন্দেহে সুদর্শন মোহনীয় একটা প্রেমিক পুরুষে। মানুষটা তার একান্ত, আর কারো নয়। সারফরাজের হৃদয়ে পুরো দখলদারি রূপকথার। শুধু কি তাই, সে তো সারফরাজের সাম্রাজ্যের রানী। সেখানে শুধুমাত্র রূপকথার রাজত্ব চলে, আর কারণ না। রূপকথা তৃপ্তির হাসি রেখা ঠোঁটে ফুটিয়ে সারফরাজের পানে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরল সারফরাজের কোমর। এরপর চোখ বুজে আবেশিত গলায় বলে উঠল, তোমার স্পন্দন কার নাম জপে সারাক্ষণ? সারফরাজ রূপকথার নাকে চুমু খেয়ে জবাব দেয়, যার বসবাস এখানে তার। রূপকথার উষ্ণ স্পর্শে ধীরে ধীরে শ্বাস ভারী হয় সারফরাজের। লজ্জায় নুয়ে পড়ে রূপকথা। সারফরাজ রূপকথার কপালে কপাল থেকে হাঁপানো গলায় বলে উঠল, I'm dying to have you, my sweet madness. I think I have to go now. Otherwise, I will go insane and you will lose everything. কিছুক্ষণ আগেই মানুষের যেই চাপা গলার স্বর পাওয়া যাচ্ছিল ওয়াশরুমের ভেতর থেকে, তা এখন আর নেই। চারিপাশ নীরব নিশ্চুপ। সবাই বোধ করি বিয়ের আনন্দ রোশনায়ে মত্ত হয়েছে। এদিকে সারফরাজের কথাকে উপেক্ষা করে তাকে যেতে দিল না রূপকথা। নিজের সবটুকু শক্তি দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে সারফরাজের বুকে মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টানল সে। এরপর জড়িয়ে যাওয়া মুগ্ধ গলায় বলল, এই বুকটা আমার এতটাই নিরাপদ স্থান মনে হয়, যেমনটা মায়ের পেটে গুটিয়ে থাকে ছোট্ট নরম তুলতুলে ভ্রূণ। তোমার বুকে মাথা রাখলে মনে হয় পৃথিবী থেমে গিয়েছে। কোনো হতাশা, দুশ্চিন্তা, ভয় আমায় তাড়া করতে পারবে না। মনে হয় এর চাইতে নিরাপদ শান্তিময় স্থান পৃথিবীর আর কোথাও নেই। তোমার বুকের হৃদগতি আমার সবকিছু এলোমেলো করে, পাগল হয়ে যাই আমি। আচ্ছা, এই হৃদয়ে কি আর কখনো কারো আধিপত্য চলতে দেবে তুমি? প্রশ্নটি করে উত্তরের অপেক্ষায় সারফরাজের মুখ পানে চঞ্চল পলকে তাকিয়ে রইল রূপকথা। রূপকথার ঝলমলে চুলগুলো চোখের বড় বড় পাপড়ির নিকট হুটুপুটি খাচ্ছে। সেই চুল আলগোছে কানের পিঠে গুজে সারফরাজ রূপকথার চোখের কোণে চুমু খেলো। এরপর আদরি গলায় বলল, এই মন শহরের মালকিন তুমি, আর আমি তোমার ভৃত্য। তোমাকে হটিয়ে এখানে আধিপত্য বিস্তার করবে কার সাথে? রূপকথা আবেশে চোখ বুজে শক্ত করলো হাতের আঙিনা। এরপর চাপা গলায় বলল, পরম শান্তিতে পুরো রাত তোমার প্রশস্ত বুকে ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু হার্টবিট গুলো খুব জ্বলছে, জ্বালাচ্ছে খুব। সারফরাজ রূপকথার মাথায় হাত বোলাতে বোলাতে মাদকতা মিশ্রিত গলায় বলে উঠল, তুমি চাইলেই তারা আর তোমাকে জ্বালাবে না।
আমি তাদের রুখে দেব। তড়িৎ নিজের সরু নরম তুলতুলে তর্জনী আঙুল সারফরাজের ঠোঁটে আলতো ছুঁয়ে রূপকথা ফিসফিস করে বলে উঠল, শ্শ্, এসব পচা কথা বলে না। তুমি তো দেখছি বিয়ের আগেই আমায় বিধবা করতে চাইছো, বজ্জাত লোক। সারফরাজ বাঁকা হেসে রূপকথার আঙুলে কামড়ে ধরল। অল্প ব্যথায় মিহি আর্তনাদ করল রূপকথা। এতে আরেকটু হাসলো সারফরাজ। এরপর কানের কাছে মুখ এনে হাসকি স্বরে বলল, আমার বউ হলে এমন এমন আর্তনাদ যুক্ত ব্যথা প্রতি মুহূর্তে মুহূর্তে সইতে হবে তোমায়। আগেই বলেছি আমি নিষ্ঠুর। বলেই রূপকথার কাঁধে লাফ এটে ছোয়ালো সারফরাজ। ব্যথায় চোখ মুখ খিচে সারফরাজের পিঠ খামচে ধরল রূপকথা। কিন্তু বিন্দুমাত্র অনুতপ্ত হলো না সারফরাজ। ব্যথায় রূপকথার চোখ গড়িয়ে জল ঝরল। সেই জল চুমুকে শুষে নিয়ে সারফরাজ ফিসফিস করে বলে উঠল, যন্ত্রণা মিশ্রিত ভালোবাসা সইতে পারবে? রূপকথা চট করে সারফরাজের হাত তুলে ধরে শক্ত করে কামড় বসিয়ে সবগুলো দাঁতে বিঁধে দিল। কিন্তু চোখ মুখে সামান্যতম পরিবর্তন হলো না সারফরাজের। দীর্ঘ সময় পর নিজেই ছেড়ে দিল রূপকথা। সারফরাজের ফর্সা হাতে ধারালো দাঁতের আঘাতে রক্তাক্ত হলো। সেই দৃশ্যে রূপকথা ভরকে গেল। রক্তাক্ত হাতে চোখের সামনে ধরে সারফরাজ ঠোঁট উল্টালো। See, you beat me like a wild cat, my princess. But trust me, babe, it's fucking beautiful. আজ থেকে আমার শরীরের প্রতিটি ইঞ্চিতে তোমার বাইট চাই রূপকথা। প্লিজ লাভ মি রাফলি। আই লাভ দ্য ওয়ে ইউ হার্ট মি। সারফরাজ মুখে এহেন অদ্ভুত কথায় রূপকথা ক্ষণকালের জন্য মনে হলো সারফরাজ পাগল হয়ে গেছে। নচেতে এমন কামড় কেউ বারবার খেতে চায়। সারফরাজের ধৈর্যের পরীক্ষা নিতে আরেক হাতে ঠিক একইভাবে কামড় বসালো রূপকথা। এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না সারফরাজ, বরং অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকিয়ে নেশা ধরানো গলায় বলে উঠল, ইউ মেক পেইন ফিল লাইক প্লেজার। তোমার কামড়ের আঘাতে আমার ভেতরের ক্ষুব্ধ জানোয়ারটা পর্যন্ত খিলখিলিয়ে হেসে ওঠে। একদিন এই কামড়েই মরে যাব আমি, তুমি দেখে নিও। কিন্তু হাসতে হাসতে মরবো কসম। এরপর সারফরাজ খানিকটা ঝুঁকে রূপকথার সামনে মুখ এনে বলল, কারণ তোমাকে ঘায়েল করতে পারা মানে দুনিয়াটাকে জয় করা। ভেবেছিলাম আর 5টা সাধারণ প্রেমিকার মতো বোকাশোকা গাথি হবে, বাট ফাকিং হেল রূপকথা, তুমি তো আগুন রে জান। সারফরাজের লাগামহীন কথায় লজ্জায় রূপকথা মরে যেতে ইচ্ছা করছে এই মুহূর্তে। মানুষটা তাকে কেমন বেকাবু করে ছাড়ছে। ভেতরে যে উন্মাদনা বইছে, অসভ্য পুরুষ কি তা জানে? হয়তো জানে। জানে দেখেই আরো আগুনে ঘি ঢালছে। রূপকথা খানিক আড়ষ্ট হয়ে মিয়া আসা গলায় সারফরাজের চোখে চোখ রেখে জবাব দিল, শোধ তুলবো, দেখে নিও। কাঁদিয়ে ছাড়বো তোমায়। সারফরাজ দুষ্ট হেসে বলে উঠল, কেঁদে কেঁদে তোমার নামই উচ্চারণ করব আমি, ডিয়ার ফেরি টেল। তাও কখন জানো? মধ্যরাতে। দূর থেকে কেউ একজন সারফরাজ আর রূপকথাকে আলিঙ্গিত অবস্থায় দেখে জ্বলে উঠল। তার চোখজোড়া শিকারি খুঁজে বেড়ার মতো চিতাবাঘের দৃষ্টি যেমন জলজল করে তেমন হিংস্র হয়ে উঠল। ঘাড়ের রগ ফুলে কেমন নীল হয়ে উঠল। সেই সাথে কিঞ্চিত হলো ভুরুজোড়া। নিজের হিংস্র রূপ বারবার গলা চিরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু নিজেকে দমিয়ে রাখল সে। অতঃপর লাগামহীন ক্রোধ কোনোভাবেই আয়ত্তে আনতে পারল না। শেষমেশ হাতে থাকা জুসের গ্লাস মুঠো পাকিয়ে ধরে দাঁতে দাঁত পিষে সয়ে নিল সবটা। কিন্তু দানবীয় হাতের পিষ্টনে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হলো কাচের পাতলা সরু গ্লাস। হিংস্র মানবের হাতের মুঠো থেকে ঝরঝর করে সেই টুকরো খসে পড়ল দামি টাইসে। কাঁচ ভাঙার টুকরো শব্দ সারফরাজকে ছেড়ে সরে দাঁড়ালো রূপকথা। আকস্মিক শব্দে উৎস খুঁজতে আশেপাশে নজর বোলালো সারফরাজ, কিন্তু তেমন কিছুই নজর এলো না। কিন্তু সারফরাজের চতুর মস্তিষ্ক অন্য কিছু ইঙ্গিত দিল। রূপকথাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলে নিজেও ছুটল অন্য পথে। ভারী ছড়ানো গাউন 2 হাতে উঁচু করে ধরে হলরুমে ছেড়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। আশেপাশে কতিপয় ওয়েটার ছাড়া আর কেউ নেই। সকলে বোধহয় কনেকে যেখানে বসানো হয়েছে সেখানে জটলা পাকিয়েছে। চারিপাশে উচ্চস্বর মিউজিক বাজছে আর অল্প বয়সী ছেলেমেয়েরা আনন্দের চিৎকার। এই মুহূর্তে এসব ভালো ঠেকলো না রূপকথার।
সে নির্জন একটা জায়গায় খানিক সময় নিয়ে বসতে চাইল। এরপর দৃষ্টি মেলে চারপাশে খুঁজলো এমন স্থান। মুহূর্তেই সুইমিং পুলের এরিয়ায় একটা ফাঁকা বসার স্থান নজর আটকালো তার। ঠোঁটে অল্প হাসি ফুটিয়ে সেখানে পা বাড়ালো, কিন্তু হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো রূপকথা। সামনে দাঁড়ানো মানুষটির উদ্দেশ্যে সরি বলতেই অমায়িক হাসল সে। এরপর ভরাট গলায় শোধালো, নাইস টু মিট ইউ মিস রূপ। উপস, সরি, রূপকথা চৌধুরী। যুবকের কণ্ঠে জামা ছেড়ে বিস্ফোরিত নজরে ওপরে তাকালো রূপকথা। ঠোঁটে রহস্যময় হাসি ঝোলানো রুদ্ররাজকে দেখে শরীরে কেমন ঝাঁকুনি দিয়ে উঠল। সেই সাথে মেরুদণ্ড বেয়ে হিমস্রোত নেমে গেল। পা দুটো অসাড় হলো, কেঁপে উঠল ঠোঁট। ভীতু রূপকথা মাথা নিচু করে চলে যেতে পা বাড়ালো, কিন্তু খপ করে রূপকথার হাত টেনে ধরল রুদ্র। রুদ্রের এই ধৃষ্টতায় রূপকথার চোখ কপালে উঠল। সে হাত ছাড়ানোর কঠিন প্রয়াস করে শক্ত গলায় বলে উঠল, এসব কি ধরনের অসভ্যতামি? হাত কেন ধরেছেন? স্টুডেন্টের সাথে এহেন নোংরামি আপনাকে মানাচ্ছে না ডক্টর রুদ্র। রুদ্র রূপকথার কথায় তাচ্ছিল্য হাসল। এরপর হাসকি গলায় বলল, যখন গভীর রাতে আমাকে মেসেঞ্জারে নক করেছিলে তখন ওসব নীতিবাক্য কোথায় ছিল? রুদ্রের কথা কানা বজ্র আঘাতের ন্যায় পড়ল রূপকথার মাথায়। মেসেঞ্জারে অদ্ভুত যুবকের গলায় স্বর, ট্রেনের একই কেবিনে রুদ্ররাজের আগমন, ক্লাসে তাকে ইচ্ছে করে টিজ করা, সব কেমন দিনের আলোর ন্যায় ফকফকে হলো রূপকথার সামনে। নিজেকে কোনো মতে ধাতস্থ করে রূপকথা জবাব দিল, নিছক মজা ছিল, দ্যাটস ইট। আর আমি জেনে বুঝে করিনি। যদি জানতাম ওর পাশের ব্যক্তি আপনি, তাহলে এমন মজা করার কথা দুঃস্বপ্নেও ভাবতাম না আমি। রুদ্র রূপকথার কথায় কোনো তোয়াক্কা করল না। সে আরো শক্ত হাতে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্রের হাতের চাপে রূপকথার হাত জ্বলে উঠল। ব্যথায় নাকের ডগা পর্যন্ত লাল হয়ে উঠল রূপকথার। চোখ হলো টলমলে, তার মধ্যে অযাচিত স্পর্শ কাটা হয়ে বিঁধল শরীরে। অসহায় চোখে সারফরাজকে খুঁজল রূপকথা। কোথাও সারফরাজ নেই। চোখ বুজে রূপকথা মনে মনে আওড়ালো, প্লিজ সেভ মি ফ্রম দিস ডেভিল সারফরাজ, আদারওয়াইজ হি উইল ডিস্ট্রয় এভরি পিস অফ মি। বন্ধুদের সাথে আড্ডাবাজির মুহূর্তেই হুট করে সুফিয়ান চৌধুরী মনে পড়ল রূপকথাকে দীর্ঘ সময় ধরে কোথাও দেখা যাচ্ছে না। তাই আড্ডা ফেলে হন্যে হয়ে এদিক সেদিক মেয়েকে খুঁজতে লাগলেন তিনি। স্ত্রী রেখাও গায়েব। এক প্রকার রাগে রক্ত ফুটে উঠল তার। দিক বেদিক রূপকথাকে খুঁজতে খুঁজতে হঠাৎ সারফরাজকে দেখে থমকে দাঁড়ালো তিনি। হাতে ঝাড়তে ঝাড়তে লম্বা লম্বা পা ফেলে ধেয়ে আসে কালো পোশাকধারী সুদর্শন পুরুষ। সারফরাজের শরীর, হাঁটার স্টাইল, চুলের কাটিং, চেহারার মাধুর্য, চোখের গভীরতা সব কেমন মুগ্ধ করল সুফিয়ান চৌধুরীকে। কিন্তু মানুষটার কাজকর্ম মনে পড়তেই সমস্ত ভালো লাগা দৌড়ে পালালো। সারফরাজ যখন সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো, তখন গলা খাকারি দিয়ে সুফিয়ান রাগে ভান ধরে বলে উঠলেন, পিঁপড়ের মতো চিনির গন্ধ শুকে শুকে চলে এসেছিস না? মানে পুরো বয়সে আমাকে এক বন্ধু শান্তি দিবে না? আকস্মিক সুফিয়ান চৌধুরীর প্রশ্নে সারফরাজ বিরক্তসূচক চ উচ্চারণ করল। এরপর পকেট থেকে ইনভাইটেড কার্ড বের করে সুফিয়ান চৌধুরীর সামনে ধরে বলে উঠল, আপনার আগে এসেছি আমি, বিনা দাওয়াতে নয়, বন্ধুর মামাতো বোনের বিয়ে। কার্ড দেখে চুপসে গেল সুফিয়ান। হঠাৎই সারফরাজের হাতে রক্ত দেখে সুফিয়ান ভয়ত গলায় শোধালো, পাগলা কুকুরে কামড়েছে তোকে? বেশ হয়েছে, খুশি হয়েছি। বলেই হো হো করে এক চোট হাসলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজও তাল মিলিয়ে ব্যঙ্গ করে হাসলো। এরপর বলে উঠল, খুশি হবার কোনো ঘটনা ঘটেনি কমিশনার সাহেব। পাগলা কুকুরে কামড় দেয়নি আমাকে, আপনার মেয়ে কামড়েছে। বলতে পারেন ভালোবাসার সাইড ইফেক্ট। মুহূর্তে হাসি থেমে গেল সুফিয়ান চৌধুরীর। সে তৎক্ষণাৎই বুক চেপে ধরে চোখ উল্টে বলে উঠলেন, নাউজবিল্লাহ নিল্লাহ। সারফরাজ ঠোঁটের কোণে দুষ্ট হাসি ঝুলে আরো রসিয়ে রসিয়ে বলে উঠল, আপনার মেয়ের একটু অ্যাগ্রেসিভ অ্যাফেকশন আছে, এই যা। তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। আই টেক মাই ইনজুরিজ উইথ প্রাইড স্যার, কজ হার ট্রিথ চুজ মি। সুফিয়ান কটমট চোখে সারফরাজের পানে তাকিয়ে দাঁত চিবিয়ে বলল, একটু তো সম্মান দে। রূপকথার বাপ আমি, তোর কাছে পুরো ছবির কাহিনী শুনতে চাইনি আমি। বলেই পকেট থেকে রুমাল বের করে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছলেন সুফিয়ান। এরপর আঙুল তুলে সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন,
ওখানে ঘা হয়ে তোর 2 হাত খসে পড়ুক, নাদান ছেলে মানুষ কোথাকার। হাত খসলে আপনার মেয়েরই কপাল পুড়বে। বলেই চোখ টিপে শব্দ করে হেসে ফেলল সারফরাজ। সুফিয়ান চৌধুরী নিজের কানের গুনাহ আর করতে চান না। এই ঠোঁটকাটা ছেলের সামনে দাঁড়িয়ে তিনি তত্তর করে হেঁটে রূপকথাকে খুঁজতে লাগলেন। যাবার আগে পিছন ফিরে শোধালেন, তা আমার মেয়ে কোথায় এখন? আমি কি জানি? না জানলে কামড় খেলে কি করে হাতছাড়া? সারফরাজ দুষ্টুমি করতে করতে সুফিয়ান চৌধুরীর সাথে সাথে হাঁটতে লাগলো আর সুর তুলে ডাকতে লাগলো, আমি কিন্তু এখন চিৎকার করবো রুদ্ররাজ, এতে কিন্তু আপনারই মান যাবে। আর আমার বাবা সম্পর্কে নিশ্চয়ই জানেন, এমনি এমনি ছাড়বে না আপনাকে। রুদ্র বাঁকা হেসে বলে উঠল, ওসব থানা পুলিশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই সুইটহার্ট। থানা পুলিশ অল টাইম পকেটে নিয়ে ঘুরি আমি। রূপকথা যে খুব বাজেভাবে ফেসে গেছে এটা সে বুঝলো, তাই নিরুপায় হয়ে নিজেকে বাঁচানোর প্রয়াস চালিয়ে যেতে লাগলো। এদিকে হাঁটতে হাঁটতে সারফরাজ আর সুফিয়ান চৌধুরী সুইমিং পুলের নিকট এসে দাঁড়ালেন। জায়গাটা নিরিবিলি, আলো নেই বললেই চলে। হঠাৎ সুফিয়ান রূপকথার চাপা গলার আওয়াজ শুনতে পেলেন আর একটু এগিয়ে গিয়ে সারফরাজকে শোধালেন, এখানে কার সাথে কথা বলছে আমার মেয়ে? মুহূর্তেই ধস্তাধস্তির আভাস ফুটে উঠল। সারফরাজের চোয়াল কেঁপে উঠল রূপকথার অস্পষ্ট কথার আওয়াজে, সেই সাথে চোখে ফুটে উঠল নীলচে ক্রোধ। সুফিয়ান ঘটনার আনুমানিক করলেন, নিশ্চিত বরযাত্রীর সাথে আসা কোনো লাফাঙ্গা ছেলে সুযোগ বুঝে তার মেয়ের সাথে বাজে আচরণ করার চেষ্টা করছে। হনহন করে সামনে এগোতে এগোতে সুফিয়ান চৌধুরী সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন, সারফরাজ, পোলাকে পুঁতে ফেল। কিছুক্ষণ আগেই বরযাত্রী এসেছে। বরকে নিয়ে শুরু হয়েছে হৈহুল্লোড়, আনন্দ মাতামাতি। চারিপাশের বিষয় নিয়ে কারোর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। 4 হাত এক করে দেবার জন্য সকলের মধ্যে তীব্র উৎকণ্ঠা। অভিরূপ বরের সাথে সারফরাজকে পরিচয় করাতে চাইল, কিন্তু ত্রিসীমানার মধ্যে সারফরাজের কোনো দর্শন মিলল না। ঝটপট পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সারফরাজের নাম্বার। বার কয়েক রিং বাজলো, কিন্তু ফোন তুলল না সারফরাজ। এবার অবির বাঁকা ভুরু সরু হলো। সারফরাজ কখনোই তার ফোন এত দেরি রিসিভ করবে না। তার মধ্যে রুদ্রকে দেখেছে সে এখানে। ছেলে পক্ষের গেস্ট হয়ে এসেছে রুদ্ররাজ, ছেলের বন্ধু। রুদ্ররাজের পরিচিত মানুষের সাথে আপন মামাতো বোনের বিয়ে, এটা অভিরূপ মানতে পারছে না। যদিও ছেলের সম্পর্কে তেমন খারাপ রিপোর্টও পাওয়া যায়নি, কিন্তু রুদ্ররাজের ক্লোজড কেউ নিশ্চয়ই দুধে ধোয়া তুলসী পাতা হবে না। বাজে টেনশন রেখে পুনরায় সারফরাজের নম্বর ডায়াল করলো অভি। এবারও রিং হয়ে কেটে গেল। অভিরূপ নিশ্চিত হলো ঘটনার তো অবশ্যই কিছু হয়েছে। অভিরূপের মুখে আকস্মিক পরিবর্তন দেখে ইয়াং ভরাট গভীর গলায় শোধালো, আরে ওকে, হোয়াট হ্যাপেন্ড? জবাব না দিয়ে অভিরূপ দ্রুত পা চালিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে এলো। এরপর হন্যে হয়ে খুঁজতে লাগলো চারিপাশ। ইয়াং লুইস দুজনেই আঁচ করল সারফরাজের কিছু হয়েছে। তারাও দীর্ঘ সময় ধরে তাকে দেখেনি। অভিরূপ দৌড়ে গিয়ে বরের সামনে দাঁড়িয়ে ব্যস্ত গলায় শোধালো, এরশাদ, তোমার সাথে কিছুক্ষণ আগে ডক্টর রুদ্ররাজকে দেখেছিলাম মনে হয়, কোথায় উনি? অভির মুখে রুদ্রের নাম শুনে কিছুটা ভ্যাবাচাকা খেল এরশাদ। এরপর ইতিউতি তাকিয়ে ইতস্তত করে জবাব দিল, আসলে ভাইয়া ওকে আমিও খুঁজছি অনেকক্ষণ ধরে, পাচ্ছি না, ফোনও তুলছে না। আর দাঁড়ালো না অভিরূপ। ঘটনা পুরোটাই পরিষ্কার তার কাছে। নিশ্চয়ই দুজনে কোনো ঝামেলা পাকিয়েছে। অভিরূপ ইয়াংকে চোখের ইশারা দিতেই ইয়াং মাথা ঝাঁকালো। এরপর তিনজন ছুটল 3 দিকে। রূপকথার হাত চেপে ধরে রুদ্র বলে উঠল, আমার স্পর্শে এত খারাপ লাগছে তোমার? কি আছে এই স্পর্শে? ডু ইউ নো, হাজারো মেয়ে এই স্পর্শের জন্য মুখিয়ে থাকে, কিন্তু রুদ্ররাজ তাদের তাকিয়েও দেখে না। ইউ আর স্পেশাল অ্যান্ড লাকি গার্ল, কজ মাই হার্ট হ্যাজ চোজেন ইউ। রুদ্রের কথা শেষ হবার আগেই এক ঘুষি পড়ল মুখ বরাবর। ঘুষির তোরে নিমেষেই রূপকথার হাত ছেড়ে দূরে ছিটকে পড়ল রুদ্র। এরপর তরি 2 হাতে ভর দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। কেটে যাওয়া ঠোঁটের কোনায় আঙুল বুলিয়ে জিভ দিয়ে গালের ভেতরটা ঠেলে ধরে অদ্ভুত হাসল সে। এরপর সারফরাজের পানে তাকিয়ে বলে উঠল, ওয়াও, এখানে মরতে এসছিস? কেবলই প্রপোজটা করতে নিয়েছে, সহ্য হলো না তোর? আমার সাথে জন্মের শত্রুতে বেঁধে উপরওয়ালা দুনিয়া পাঠিয়েছে তোকে, স্কাউন্ডার। হিংস্র চোখে তেরে এসে রুদ্রের কোটের কলার চেপে ধরে চিৎকার করে সারফরাজ শোধায়, ডিড ইউ জাস্ট টাচ হার?
রুদ্র বাঁকা হেসে উত্তর করে। ইয়েস, আই ডিড ইট। সো হোয়াট? হ্যাঁ, আমি চাইলে যা খুশি তাই করতে পারি, এবং যা চাই তা নিজের করেই ছাড়ি। রুদ্ররাজের জবাবে সারফরাজের তীর্যক হাসল। এরপর রুদ্রের হাতের কবজি চেপে ধরে হিস হিস করে বলে উঠল, ওর গায়ে তোর নোংরা হাত রাখার সাহস কি করে হলো বাস্টার্ড? তোর রক্ত দিয়ে ওই নোংরা সাফ করব আমি। তুই ভুল মানুষকে ছুঁয়েছিস। তুই যাকে ছুঁয়েছিস সে আমার, এবং আমার জিনিসকে ছোবার দুঃসাহস স্বয়ং রূপকথার ছায়া পর্যন্ত করতে পারে না। তুই তো অনেক দূরের কথা। বলেই পকেট থেকে ধারালো ফোল্ডিং চাকু বের করে আনলো সারফরাজ। সারফরাজ আঘাত আনার আগেই রুদ্র সারফরাজকে বুকে এক পাঁচ বসিয়ে দিল। আঘাতে সটকে গাছের সাথে বাড়ি খেল সারফরাজ। এই দৃশ্য দেখে ভীত হয়ে চিৎকার করে সারফরাজের নাম ধরে ডেকে উঠল রূপকথা। সুফিয়ান চৌধুরী রুদ্রকে কড়া গলায় বলে উঠলেন, দেখে তো ভদ্রঘরের সন্তানে মনে হচ্ছে, তার ভেতরটা এত কোদাকার কেন? বয়সে তোমার থেকে অনেক ছোট সে, ছোটদের সাথে এ কেমন আচরণ? সুফিয়ানের কথাটা রুদ্রের কানে ঝঙ্কার তুলো। সে ঠোঁট কাঁপিয়ে সুফিয়ানের সামনে এসে এক ঘুষি উঁচিয়ে সারফরাজের পেছন থেকে এসে ফোল্ডিং নাইফ নিয়ে রুদ্রের গাল চেপে দিল। মুহূর্তেই রঞ্জিত তরল গড়ালো ফর্সা গাল বেয়ে। জল জল চোখে সারফরাজের পানে তাকে ঠোঁট কামড়ে হাসলো রুদ্ররাজ। এরপর বলে উঠল, নাইস শট, চল একটা গেম খেলি, তুই আর আমি। যে জিতবে রূপকথা তার, যে হারবে তার ডেড বডির সমাধি হবে এই মাটিতে। অ্যাগ্রি? সারফরাজ তাচ্ছিল হেসে বলে উঠল, গেম খেলার আগেই রূপকথা অলরেডি আমার হয়ে গেছে। তোর ফালতু গেমের হার জিতে আমার কোনো কিছুই যায় আসে না, অ্যান্ড আই এম নট ইন্টারেস্টেড। ভয় পাচ্ছিস আমাকে? হুম, মোটেই না। কারণ তোর মতো ওভার কনফিডেন্স নিয়ে আমি খেলি না। আমার খেলার ধাঁচ আলাদা। তাতে আত্মবিশ্বাসী অহংকারের চাইতে চতুরতা বেশি থাকে। আর আমার আজকের এই সাফল্য তারই প্রতিদান। যতই চেষ্টা করিস তোর স্থান আমার জুতার তলায়। সারফরাজের কথায় রুদ্রের মাথায় আগুন ধরে উঠল দপ করে। তবুও নিজেকে সামলে বলে উঠল, চাইলে কমিশনারকে রেফারে ডাকতে পারিস, অথবা সহায়ক। সারফরাজ গর্জন করা কণ্ঠে বলে উঠল, জানতো পুঁতে ফেলবো তোকে আমি, রুদ্ররাজ, আল্লাহর কসম। যদি হারিস তবে আজই পৃথিবীতে তোর শেষ দিন। তাহলে দেরি কেন, আয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সুফিয়ান চৌধুরী আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ তার ধারই ধরল না। ঘটনা বিপজ্জনক বুঝে মেয়েকে এখান থেকে নিয়ে সরে যেতে চাইলেন, কিন্তু রূপকথা নিজে স্থান অটল। মুহূর্তেই রুদ্ররাজ আর সারফরাজের মধ্যে তুমুল মারামারি শুরু হলো। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ব্যাক কিপ, পাঞ্চ, এলবো অ্যাটাক, কোনোটাই কেউ বাকি রাখছে না। এসব মারামারির ক্ষেত্রে দুজনেই যে প্রফেশনাল তা তাদের অ্যাটাক স্টাইল দেখে সহজেই অনুমেয়। এদিকে বিয়ের বাজনা বাজতে অপরদিকে মিউজিকের তালে তালে মারপিট চলছে। সুফিয়ান চৌধুরী কপাল চাপড়ে মনে মনে বলে উঠলেন, কোন অলক্ষণে এই বিয়ে খেতে রাজি হলাম? এক মেয়ে নিয়ে দুজনে টানাটানি, হায় মাবুদ রক্ষা করো। রুদ্ররাজ সারফরাজ দুইজনকে রক্তাক্ত করেছে। দুজনের ঠোঁট কপাল গড়িয়ে রক্ত ঝরছে। আনন্দ রোশনাইয়ের বিয়ে বাড়ি কেমন হুট করে মল্লযুদ্ধের ময়দানে পতিত হলো। আপাতত বিয়ের শোরগোল গান বাজনা কানে লাগছে না এখন, শুধু মারপিটের ধূপধাপ শব্দ আর হুঙ্কার মিশ্রিত তর্জন গর্জন। অভিরূপ, লুইস আর ইয়ং সারফরাজকে খুঁজতে খুঁজতে সুইমিং পুল এরিয়ায় এলো। হঠাৎই শুনতে পেল সারফরাজের ঠান্ডা গলা, The board is empty and the king is down. Checkmate, dear রুদ্ররাজ চৌধুরী। সারফরাজের কণ্ঠ অনুসরণ করে অভিরূপ লুইস আর ইয়ংকে নিয়ে সেইখানে পৌঁছালে অভিরূপ দেখতে পায় মাটিতে হাঁটু মুড়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে রুদ্র, আর সারফরাজ টলতে টলতে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তে ইয়ং আর লুইস নিজেকে কোমর গুজে রাখা গান বের করে রুদ্রের কপাল বরাবর তাক করে। রূপকথা দৌড়ে এসে সারফরাজকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে বলে ওঠে, চলে যাব এখান থেকে, ভালো লাগছে না এখানে, বাড়ি চলো প্লিজ। রূপকথাকে হাতে জড়িয়ে সারফরাজ ভাঙা ভাঙা হাঁপানো গলায় রুদ্রের উদ্দেশ্যে পুনরায় বলে ওঠে, তুই নিজেই বলেছিলি যে হারবে তার সমাধি হবে এই মাটিতে। নাও ইউ হ্যাভ টু ডাই। সারফরাজের মুখে এমন শীতল মৃত্যুবাণী শুনে অভিরূপ এসে সারফরাজের হাত চেপে ধরে বলে ওঠে, পাগল হয়ে গেছিস? এটা বিয়ে বাড়ি, এমন কিছুই করা যাবে না এখানে, বাড়ি ফিরে চল। অভিরূপের হাত ঝাটকা দিয়ে সরিয়ে রূপকথার লাল হয়ে ওঠা হাত
অভির সামনে তুলে গর্জে সারপ্রাইজ শোধায়। তুই জানিস ও কি করেছে? ও রূপকথার হাত ধরেছে। ও আমার কোথায় হাত দিয়েছে তুই বুঝতে পারছিস? অ্যান্ড ও নিজেই এই গেম থ্রো করেছে, নিজেই বলেছে যে জিতবে তাকে মরতে হবে। অভিরূপে ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো রুদ্রের পানে, এরপর স্বাভাবিক গলায় শোধালো। তুমি একটু বেশি বেশি করছো রুদ্র। তোমার সাথে আমাদের পার্সোনালি কোনো শত্রুতা নেই। অযথা তুমি সারফরাজকে প্রতি মুহূর্তে হেনস্থা করে নিজের বিপদ ডেকে আনছো। সারফরাজের একটা চুলও বাঁকাতে পারোনি এখনো। অহেতুক নিজের ক্ষতি এভাবে কেন করছো? সারপ্রাইজের আঘাতে কথা বলার অবস্থায় নেই রুদ্র। সুফিয়ান এসে শোধালো অভিরূপকে। একে আগে থেকেই চিনো? অভিরূপ অবজ্ঞা জড়িত গলায় উত্তর করলো। সুবহান গঙ্গের নাতি। আর বলতে হলো না সুফিয়ানকে। সুফিয়ান নিজেও রুদ্রের পানে তার ছেলের দৃষ্টি ফেলে বলে উঠল। দাদার মতো না হয়ে ভালোভাবে বাঁচো। তোমার দাদার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা নিশ্চয়ই অজানা নয় তোমার। যদি চাও সেভাবে তোমারও মৃত্যু হোক, তবে তুমি তোমার পথে অটল থাকো। বলেই রূপকথা সারপ্রাইজকে এখান থেকে চলে যাবার অনুরোধ করলেন তিনি। অভিরূপ নিজেও জোর করে টেনে হিস্টে সরিয়ে নিয়ে গেল সারপ্রাইজকে। যাবার আগে রুদ্ররাজের প্রতি ঘৃণাভরা দৃষ্টি ফেলে দাঁতে দাঁত পিষে সারপ্রাইজ বলে উঠল। দুধ, চন্দন আর গোলাপ জলের ব্যবস্থা কর অভি। ওর ছোঁয়ায়ের রূপকথা অপবিত্র হয়েছে। রূপকথার শরীর থেকে ওই ছোঁয়া আমি চিরতরে মুছে দিতে চাই, নইলে আমি মরেও শান্তি পাবো না। অভিরূপ সারফরাজের চোখে দুটোতে খেয়াল করলো কেমন রক্ত জমে আছে সেগুলোতে। সারফরাজের চেহারার অবয়ব বলে দিচ্ছে ক্রোধের মাত্রা কতটুকু। অভিরূপ বাড়তি কথা না বলে মাথা ঝাঁকালো, এরপর সারফরাজকে টেনে হাঁটা ধরলো। পিছে পিছে এলো ইয়ং আর লুইস। পড়ে রইল শুধু রুদ্ররাজ একা। সকলে চলে গেলেই মাটিতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো রুদ্ররাজ। এরপর হাতের উল্টো পিঠে মুখের রক্ত মুছতে মুছতে বলে উঠল। রূপকথা আমার হবে, এটা চিরন্তন সত্য। তুই নিজেও জানিস না আমার কাছে তোর কি গচ্ছিত আছে। তুই নিজেও রূপকথাকে আমার হাতে তুলে দিবি, কারণ তুই বাধ্য। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হাসতে লাগলো রুদ্র। সেই হাসি ভয়ঙ্কর শব্দ তুলে মিলিয়ে গেল খোলা আকাশে। নিজের হাসি থামিয়ে অ্যাসিস্ট্যান্ট কেভিনকে কল করলো রুদ্র। ফোন তুলতেই স্বাভাবিক গলায় বলে উঠল। পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করো, বাড়ি যাব। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন সোয়ানা হসপিটালে আসতে পারেনি। এই কয়েকদিন মায়ের দায়িত্ব অন্য এক ডক্টরকে দিয়েছিল সে। কিন্তু আজ যখন ডিউটিতে এলো তখন মায়ের করুণ অবস্থা দেখে সোয়ানার বুক কেঁপে উঠল। মায়ার চোখে মুখে কালশিটের জখম। আঙুল তুলে জানান দিচ্ছে কেউ তাকে খুব মেরেছে। হসপিটালে এমন কেউ নেই যে এই ধরনের ভয়ানক কাণ্ড ঘটাতে পারবে, কারণ প্রত্যেকে পেশেন্টকে বাচ্চার মতো ট্রিটমেন্ট করা হয় এখানে। নিজের কৌতূহল নিয়ন্ত্রণ হারা হতেই মায়াকে আঘাত কিভাবে পেয়েছে তা জিজ্ঞেস করেছিল সোহানা, কিন্তু মুখ খোলেনি মায়া। সহকারী নার্স, ডক্টর কেউ কিচ্ছুটি জানে না। শেষ পর্যন্ত রাগে আগুন হয়ে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটের কাছে গেলেও মেলেনি উত্তর। সোহানার বুঝতে বাকি রইল না কেউ ইচ্ছা করেই করেছে এই কাজ, কিন্তু সোহানা নিজেও হাল ছেড়ে দেবার মানুষ নাই। সে সত্যিটা উদ্ঘাটন করেই ক্ষান্ত হবে। যখন কোথাও কোনো ক্লু না পেল তখন খালি হাতে আবারও ফিরে এলো সোহানা। এসে সরাসরি মায়ার সেলে ঢুকলো। মায়া এখনো উল্টো পিঠে জানালায় মুখ করে বসে আছে। কিয়ৎক্ষণ অপেক্ষার পরে তপ্ত শ্বাস ফেল সোহানা। এরপর মায়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় শোধালো। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলবে? মায়া কোনো প্রতিউত্তর করলো না, এমনকি সোহানাকে তাকিয়ে পর্যন্ত দেখল না। সোহানা জানে কিভাবে মায়ের মুখ থেকে কথা বের করতে হবে, তাই সে সরাসরি শোধালো। সারফরাজের সাথে আমার দেখা হয়েছিল। ও তোমাকে নিতে আসবে। যে ছেলেটা প্রতিদিন এখানে আসে ও সারফরাজ নয়, তাই না? এবার চট করে উঠে দাঁড়ালো মায়া। এরপর ঠোঁটে আঙুল চেপে ধরে বলে উঠল। আর বলো না, ও শুনে ফেলবে, কারণ ও একটা মনস্টার। সোহানা আরেকটু এগিয়ে ধীর গলায় শোধালো। সারফরাজের বর্ণনা দাও তো দেখি, আমি যাকে সারফরাজ হিসেবে চিনি সে কিনা। সোহানা জানে সে মিথ্যে বলছে না, কিন্তু ছদ্মবেশী সারফরাজ তার ছেলে নয় এই ব্যাপারে সোহানা নিশ্চিত। এবং যে আসে সে কোনো ভালো উদ্দেশ্যে আসে না এটাও ধরতে পেরেছে সোহানা। কি চক্রান্ত হচ্ছে ভেতরে ভেতরে সোহানাকে তা জানতেই হবে। আর কোনো পেশেন্টকে নিয়ে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না,
তবে মায়াকে নিয়ে কেন এত ঝামেলা? তাছাড়া ট্রিটমেন্টে অনেক পেশেন্ট নর্মাল হয়ে উঠেছে দিনকে দিন, কিন্তু মায়া যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আদৌ মায়ের ব্রেন ফাংশনের সমস্যা, নাকি তাকে ইচ্ছা করে অসুস্থ রাখা হচ্ছে, এটা জানতে হবে সোয়ানাকে। মায়া সোয়ানার কথায় ফিসফিস করে বলে উঠল, সারফরাজ দেখতে একদম রাজপুত্রের মতো, বুঝলে? সাদা গোলাপের মতো গায়ের বর্ণ, আভিজাত্য ভরা চেহারা, একদম বাপের মতো হয়েছে। এইটুকুন ছোট চোখ দুটো স্বচ্ছ নীল আকাশ, তাতে শুধু মায়া। কপালের কাছটায় ছোট্ট একটা কাটা দাগ, ছোটবেলায় পড়ে গিয়ে খেটে গিয়েছিল। আরো কিছু মনে করতে চাইলো মায়া, কিন্তু পারল না। এরপর মাথা চেপে ধরে চারপাশে কিছু খুঁজলো। সতর্ক দৃষ্টি বুলিয়ে বিছানার ম্যাট্রেসের নিচ থেকে একটা লকেটওয়ালা চেন বের করে এনে সোয়ানার হাতে দিয়ে বলে উঠল, কর্নেল সাহেবের দেয়া শেষ উপহার এটা। এটা সারফারেজকে দিও, আর বলো মা খুব শীঘ্রই দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। বলেই ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল মায়া। মায়াকে বুকে জড়িয়ে সোয়ানা বলে উঠল, কোথায় যাবে তুমি? ওই হিংস্র লোকটা আমায় নিয়ে যেতে চায় ডক্টর। সারফারেজকে কষ্ট দিতে ও আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আমি শুনেছি। সোয়ানা আর বুঝতে পারল না, সবকিছু গোলকধাঁধা মনে হচ্ছে তার কাছে। হসপিটালে কে সাহায্য করছে ওই ছেলেকে, আর সারপ্রাইজই বা কোথায়? সকাল সকাল রূপকথা এলো সারপ্রাইজের বাড়িতে। সারপ্রাইজের শারীরিক অবস্থা নিজ চোখে দেখতে চাইছে। আর সুফিয়ান চৌধুরী তাকে কোনো বাধা দেয়নি, বরং গাড়ি করে এনে সারপ্রাইজের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। রূপকথা যখন সারপ্রাইজের বাড়ির গেট পার হলো, তখন নজরুলকে দেখা গেল গাছে পানি দিতে। রূপকথাকে দেখে একগাল হেসে নজরুল এগিয়ে এসে শোধালো, আপামনি যে সারফারাজ তো এখনো ওঠেনি, ডাক দিব? না, প্রয়োজন নেই, আমি যাচ্ছি ওর ঘরে, ঘুমোক। নজরুল ঘাড় কাত করে নিজ কাজে মন দিল। রূপকথা দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। এরপর সিঁড়ি করে সোজা সারফরাজের কক্ষে। বিছানায় উবুর হয়ে বালিশে মুখ গুজে ঘুমাচ্ছে সারফরাজ। উদম শক্ত প্রশস্ত পিঠে কাঁথা ভাঁজ থেকে বেরিয়ে এসেছে। এলোমেলো চুলগুলো আকর্ষণীয় লাগছে। কাঁথার ফাঁক ফোকর দিয়ে লোমশ সফেদ পা চোখে কেমন কাতুকুতু দিল। সারফরাজকে দেখে রূপকথার সমস্ত বিষাদ নিমেষেই কেটে গেল। ঠোঁটের কোণে অল্প হাসি ফুটিয়ে সারফরাজের বিছানায় নিকটে এসে দাঁড়ালো রূপকথা। এরপর হাত বাড়িয়ে চুলে আদুরে স্পর্শ করতে চাইল। ঘুমের ঘুরে নিজের কাছাকাছি কারো উপস্থিতি টের পেয়ে সারফরাজের চতুর মস্তিষ্ক। রূপকথা সারফরাজের চুল স্পর্শ করার আগেই খপ করে রূপকথার কবজি চেপে ধরে টেনে বিছানায় ফেলে আক্রামন্ত ভঙ্গিতে রূপকথার ওপরে উঠে গেল সারফরাজ। সারফরাজের এহেন আক্রমণে চোখ মুখ শুকিয়ে চুপসে গেল রূপকথা। অধিক তন্ত্রায় রূপকথার ভীত মুখশ্রীর ঝাপসা নজর এলো সারফরাজের। বার কয়েক পলক ঝাপটিয়ে রূপকথার পরিষ্কার মুখশ্রী নজর আটকাতেই শরীরে ভার ছেড়ে দিল রূপকথার ওপর। শুয়ে গেল সারফরাজ। দৈত্যের মতো ভারী মানুষটার নিচে পড়ে রূপকথার মনে হলো সে আর একটু হলেই চাদরের সাথে মিশে যাবে। হাত দিয়ে সারফরাজকে ঠেলতেই রূপকথাকে বুকে জড়িয়ে কাত হয়ে শুয়ে গেল সারফরাজ। এরপর চোখ বুজে ঘুম জড়ানো গলায় বলে উঠল, রাতের এই ঘুমটা আরো ভালো হতো। নিঃসঙ্গ রাত কাটতে চায় না, কিন্তু এই কথাটা তুমি আর তোমার খসরু বাপ দুজনেই কেউই বুঝতে চাও না। ধ্যাৎ। বলেই রূপকথার চুলে মুখ ডোবালো সারফরাজ। সারফরাজকে চাপড় মেরে রূপকথার রাগী চাপা গলায় বলল, কেউ দেখে ফেলবে, ছাড়ো নির্লজ্জ কোথাকার। দেখলে তাতে আমার কি? তোমার কি মানে? কি ভাববে তোমাকে তারা? কিছুই ভাববে না, শুধু ভালোই তো বাসছি, অন্যায় তো কিছু করছি না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল। এ কেমন ভালোবাসা? রূপকথাকে আরেকটু শক্ত করে ধরে সারফরাজ আবেশিত গলায় বলে উঠল, আমার ভালোবাসার ধরনই এমন, সবার চাইতে আলাদা। ওসব সাদামাটা প্রেম আমার পোষায় না। আর এখন তো সফটলি ভালোবাসছি, বিয়ের পরেরটা হবে না, সইতে পারবে না। তাই আগে ভাগে একটু একটু করে ট্রেনিং দিচ্ছি, যাতে পরে কান্নাকাটি কম হয়। নয়তো পরে দোষ দিবে আমি ভালো মানুষ না, বিয়ের নাম করে তোমায় টর্চার করছি। মেয়ে মানুষের অপবাদ দেবার কোনো শেষ আছে? রূপকথা সারফরাজের ঠোঁটে শক্ত মুঠোয় চেপে ধরে শাসানো গলায় বলল, তোমাকে বেশি লাই দিয়ে ভুল করেছি আমি, দিনকে দিন মাথায় উঠে যাচ্ছ।
সারফরাজ দুষ্টু হেসে বলে উঠল, মাথায় উঠছে এটা তোমার জন্য ভালো, ভাগ্যিস তোমার উপরে উঠছি না। তোমার সাথে থেকে থেকে পেকে যাচ্ছি আমি। দূরত্ব বাড়াতে হবে। কাল থেকে সারা রাত ফোনে কথা বলা আর প্রতিদিন দেখা করা সবটা বন্ধ। রূপকথার এহেন ভয়ানক কথায় চট করে শোয়া থেকে উঠে বসে বড় বড় চোখে সারফরাজকে ধমকে উঠল। কমিশনার মাথার মধ্যে বুদ্ধি ঢালতে শুরু করেছে অলরেডি, তাই না? সেগুলোরই আছড়ে এমন পচা পচা কথা তোমার মুখ দিয়ে বের হচ্ছে। আমাকে চেনো তুমি? এক আছাড়ে সমস্ত কুবুদ্ধি বার করে দেব, বচ্চাত মেয়ে কোথাকার। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে পাশের ঘরে গিয়ে ঠেকলো। কিছুক্ষণ বাদেই সুফিয়ান চৌধুরী ডিউটির অর্থ শেষ হবে। বিকেলে ব্রাহ্মণে তেমন কাজ না থাকায় কমিশনের কার্যালয়ে ক্যাফেটেরিয়ায় একটা চেয়ারে আয়েশ করে বসলেন সুফিয়ান। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। একটু চিনি কম দিয়ে ধোয়াটা গরম কফি খেতে পারলে ভালো লাগবে। যেই ভাবনা সেই কাজ। ক্যাফেটেরিয়ায় এসে এক কাপ অল্প সুগার দিয়ে কফি চাইলেন সুফিয়ান। এরপর কফির অপেক্ষায় বসে বসে সেলফোন স্ক্রল করতে আরম্ভ করলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ওইটার ছেলেটা কফি দিয়ে চলে গেল। বৃষ্টি মেঘলা বিকট রোডে ধোয়া ওঠা কফি গরম আবেশে চুমুক দিয়ে চোখ বুঝলেন সুফিয়ান। এমন সময় পেছন থেকে কেউ রাশভারী গলায় বলে উঠল,